গেলাম 2 মাসে। আপনারা আর কোনোদিন কোন উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো। যে সমস্ত পাথর ভাঙার কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমিই বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটুকু কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন থাকবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের এই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। একেবারেই অনুপস্থিত। এবার আসি, সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন, রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতো অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দূষণ দখল নিয়ে আমরা কথা বলি। কার 10 তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4 তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেই জন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো, কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম? খুশি হলো কারা? এটা একটু দেখবেন তো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনে, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে। অর্থাৎ কমিউনিটি বেসড একটি অবজারভেশন থাকতে হবে, ছাত্রদেরকে সেখানে ইনক্লুড করতে হবে এবং আমাদেরকে আইনের প্রয়োগ করতে হবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলো কাজ দিবে না যদি না ভেস্টেজ গ্রুপ, অর্থাৎ যারা এটাতে উপকার ভুগে, এটার অবৈধ উপকার ভুগে, তারা এখানে সেটি কি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করে নাই, একজন স্থাপত্য কি সেটি ডিজাইন করে নাই, একজন ইঞ্জিনিয়ার কি সেই জায়গাতে বিল্ডিং এর কাজ করে নাই, তাহলে পেশাজীবীদের যে নৈতিকতা, যে ইথিক্স, আমাদের পেশাগত নীতি, সেটিও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সরকারের অবশ্য দায়িত্ব আছে, কিন্তু আমরা যারা পেশাজীবী আছি আমাদের দায়িত্ব সেটিও আমরা এড়িয়ে যেতে পারি না। সর্বশেষ আরেকটি কথা বলছি, 2022 সালে গ্যান্ডারিয়াতে ডিআইবি পুকুরটি দখল হয়ে গেল। সেখানে ওয়ার্ড কমিশনারের 2টি বিল্ডিং, 2 ওয়ার্ডের 2 প্রান্ত থেকে 2টি বিল্ডিং এবং অন্যান্য বিল্ডিং এ দখল হয়ে গেল। শাকিল ভাই এখানে আছেন, আমাদের পুকুর তো উদ্ধার করতে এসেছেন, আপনাকে উদ্ধার করবে কে? আমরা যারা পরিবেশ নিয়ে কথা বলি প্রতিনিয়ত আমাদেরকে এই ধরনের হুমকি দামকি দেওয়া হয়। আমি এরপরের দিনই রিজওয়ানা আপাকে বলেছিলাম যে আপা এই অবস্থা, সুলতানা আপাকে বলেছিলাম, ওনারা আমাদেরকে বলেছেন এই হুমকি দামকির ভিতরেই আমাদেরকে পরিবেশের জন্য কাজ করতে হবে, এটাই আমাদের কাজ। আজ সালের 29শে ফেব্রুয়ারিতে বেলি রোডের আগুন লাগা সেই বিল্ডিং এ সপরিবারে আমিও আটকা পড়েছিলাম। কিভাবে সেই পুকুরের পানি দিয়ে ঝাঁপ গরম হয়ে গেল, চারপাশে আগুন চারদিক থেকে আসছে, ছোট 2 বাচ্চাকে বুকে জড়িয়ে উদ্ধারের অপেক্ষায় থাকা একজন মানুষ ঠিকই বুঝতে পারে একটি পুকুরের মূল্য কত। তাই বলে কি এই শহরের সমস্ত মানুষকে আগুনে এইভাবে আটকা পড়ে পুকুরের মূল্য বুঝতে হবে? অবশ্যই না। সেই কারণে আজকের এই আলোচনাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। 2000 পুকুর থেকে 200 পুকুরে নেমে আসা, এবং ওই 1 বছর ধরে, আমি যদিও পরিবেশ নিয়ে কাজ করি, কিন্তু আমি 1 বছর ধরে ঢাকা শহরের প্রত্যেকটা পুকুরে তন্ন তন্ন করে খুঁজছি সেই পুকুরের ইতিহাস। আমার কাছে এই ডকুমেন্টটি এখানে আছে, আপনারা চালিয়ে দিতে পারবেন, এটি একটি চলমান গবেষণা। তাহলে প্রত্যেকটা পুকুরে আমাদের এখন কি করতে হবে? পুকুরগুলো রাজুকের কাছেও কিন্তু তাদের কাছে চিহ্নিতকরণ নাই। আমি রাজুকে গিয়েছি, 2 সিটি কর্পোরেশনে গিয়েছি, তারা আমাকে একটি পরিপূর্ণ লিস্ট দিতে পারে নাই যে কোন পুকুরটি তাদের। তাহলে গোড়ার যে কাজটি, আমি যদি আমার পুকুর, আমার সম্পত্তি কি, সেটি যদি আমার কাছে রেকর্ড না থাকে, তাহলে আমি সেটি কিভাবে উদ্ধার করব আর কিভাবে সেটিকে আমি রক্ষা করব? সো আমাদের এখন চিন্তা করতে হবে এই পুকুরগুলো